প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসের যে কার্যক্রম সেটাতে আশা করি তোমরা সবসময় সংযুক্ত আছো। তো আমাদের করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সপ্তাহে 6 দিনেই তোমাদের সাথে সংযুক্ত আছি অনলাইন কার্যক্রমে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের জেলা শিক্ষা অফিসার কর্তৃক মহোদয় প্রেরিত রুটিনের সাপেক্ষে আমরা শিক্ষকবৃন্দ আমাদের রুটিন অনুযায়ী ক্লাস করে যাচ্ছি। তোমরা বাসায় বসে আমাদের করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারো। আশা করি তোমরা সেদিকেই সংযুক্ত আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা বিপর্যয়ে তোমরা সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ঘর থেকে বের হয়, তাদেরকে সতর্ক করবে তোমরা যেন স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হয়। কারণ তারাও যদি এফেক্টেড হয় তাহলে পরিবারের সবার জন্যই সেটা শুভজনক নয়। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে রুটিন অনুযায়ী আমাদের রসায়ন পাঠ থেকে আলোচনা করব। আশা করি তোমরা সেই পাঠে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে নবম অধ্যায়ের এসিড ক্ষারক সমতা অধ্যায় থেকে বিভিন্ন পাঠের আলোকে আমরা আলোচনা করে আসছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে বিষয়টা বা আজকের যে পাঠটা সেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের যে পাঠটা সেটা বিগত কোনো ক্লাসে সেই সম্পর্কে ধারণা ছিল না। তোমার জন্য আজকে এটা নতুন টপিকস বা বিষয় বলা চলে। আজকের যে বিষয়টা সেটা হলো পিএইচ এর ধারণা। পিএইচটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করেছিলাম, লৌহ অ্যাসিড, ক্ষার অ্যাসিড। ক্ষার সম্পর্কে আলোচনা করেছিলাম বা ক্ষারক, লৌহ ক্ষার, ক্ষারকার। আজকে এই বিষয়টার আলোকেই পিএইচ এর বিষয়টা আসবে আসলে। তাহলে চলো আমরা দেখি পিএইচটা কি, এটা সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করি প্রথমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে 219 পৃষ্ঠায় যে টপিকসটা 9.4 পিএইচ এর ধারণা, কনসেপ্ট অফ পিএইচ। পিএইচ এর বিষয়টা হলো যে কোনো জলীয় দ্রবণে সেখানে হাইড্রোজেন আয়ন আমরা পূর্বে আলোচনা করেছিলাম। হাইড্রোজেন আয়নের পরিমাণ, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু, এটার যে পরিমাপের যে বিষয়টা, এই বিষয়টাই হলো পিএইচ। তাহলে তোমাদের বইয়ে যে কথাটা বলা হয়েছে যে কোনো জলীয় দ্রবণে সেই জলীয় দ্রবণটা কেমন, সেটা কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ, মানে কোনোটাই না, সেটা তুমি কিভাবে বুঝবে? সেটা বোঝার পরিমাপটাই হলো পিএইচটা। তাহলে এখানে অম্লীয় বা অ্যাসিড পরিমাণ বেশি, তার মানে পিএইচ এর একটা মান থাকবে। এখানে ক্ষার বেশি, তাহলে পিএইচ এর একটা মান থাকবে। এখানে অ্যাসিডও না ক্ষারও না, তাহলে পিএইচ এর একটা মান থাকবে। অর্থাৎ পিএইচ দ্বারাই তুমি জলীয় দ্রবণটা নির্ধারণ করতে পারবে সেটা কোন প্রকৃতির, অ্যাসিড, ক্ষারক না কোনোটাই না। তাহলে কি দ্বারা পরিমাপ করতে পারি? পিএইচ এর মান দ্বারা। মান মানে একটা সংখ্যা দ্বারা, রাইট? তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? যে অর্থাৎ পিএইচ এর মান কত হলে সেটা অম্লীয় বা অ্যাসিডে চলে যাবে, পিএইচ এর মান কত হলে সেটা ক্ষারীয়তে চলে যাবে, এবং পিএইচ এর মান কত হলে সেটা কোনোটাতেই যাবে না। তাই ওকে, এখানে আমরা বলছিলাম হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা। তাহলে কোন দ্রবণে পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক
লগারিদমের মান। তাহলে পিএইচ এর মান হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মান। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কতটুক বলতে আমরা সেটা মোল হিসাবে গ্রহণ করব। কতটুকটা মোল কি আমরা ষষ্ঠ অধ্যায়ে সেটা ধারণা নিয়েছিলাম যে রাসায়নিক পদার্থের পরিমাপের যে একক কত মোল, সেই মোলটা হচ্ছে এটা একক কতটুকু। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কতটুকু বা কত মোল সেটা আমরা এখানে বসাবো। ওই দ্রবণে হাইড্রোজেন আয়ন কত মোল বা কত ঘনমাত্রার আছে সেটা। এখন আমরা মোল সম্পর্কে যে ধারণা দিয়েছিলাম যে 1 লিটার দ্রবণে কত মোল হাইড্রোজেন আয়ন রয়েছে সেটাই বোঝানো হচ্ছে এই হাইড্রোজেন আয়নের এই মানটা দ্বারা। ওকে, তাহলে এখানে যে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়েছে হাইড্রোজেন আয়নের পরিমাণটা, সেটা হলো 1 লিটার দ্রবণে কি পরিমাণ মোল বা কত মোল হাইড্রোজেন আয়ন উপস্থিতি আছে সেটার ঘনমাত্রাটাকেই বোঝানো হয়েছে এই হাইড্রোজেন আয়নটা। ওকে, আর পিএইচ যে বিষয়টা সেটা লেখার নিয়ম হচ্ছে পিটা ছোট হাতের লিখতে হবে এবং এইচটা বড় হাতে। এখানে এইচটা বলতে হাইড্রোজেন আয়নের উপস্থিতি, আর যেহেতু আমরা একটা বড় হাতের অক্ষর দ্বারা ইংরেজি প্রকাশ করি সেটা। তাহলে ওকে, তাহলে পিএইচটা আমরা লিখবো এইভাবে প্রকাশ করার জন্য। এবং আমরা যেটা বলছিলাম যে 1 লিটার দ্রবণে কত মোল পরিমাণ হাইড্রোজেন আয়নের উপস্থিতি আছে সেটার পরিমাণটা আমরা লগ আকারে নিয়ে তার ঋণাত্মক মানটাকেই বোঝাতে হবে পিএইচ এর মান। তাহলে আমরা চড়া একটু ব্যাখ্যাতে যাই। যেমন 1 লিটার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ হলো 10⁻⁷। আমরা যদি 1 লিটার পানি নিই, বিশুদ্ধ পানি 1 লিটার বিশুদ্ধ পানি নিই, তাহলে সেখানে পরীক্ষা করে দেখা গেছে যে হাইড্রোজেনের আয়নের উপস্থিতি হলো 10⁻⁷ মোল। এত মোল হাইড্রোজেন আয়নের উপস্থিতি আছে। এত মোল হাইড্রোজেনের আয়নের উপস্থিতি আছে 1 লিটার বিশুদ্ধ পানিতে। তোমার বইও সেটা আছে যে 1 লিটার বিশুদ্ধ পানি যদি নাও, সেখানে হাইড্রোজেন আয়নের কি পরিমাণ বা কত মোল আছে সেটাই বলছিলাম পিএইচ। আচ্ছা, তাহলে দেখা গেছে পরীক্ষা করে সেখানে 10⁻⁷ মোল হাইড্রোজেন আয়নের উপস্থিতি আছে। চলো আমরা এখানে বসাই। তাই যদি হয় তাহলে 10⁻⁷, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বা ফার্স্ট ব্র্যাকেট সমস্যা নেই। আমরা জানি লগের ধর্ম অনুসারে পাওয়ারটা কোথায় যায়, সামনে যায়। তাহলে -7 10, তাহলে মাইনাসে প্লাস। আমরা জানি এটা যদি 10 বেস হয় তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে +7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিএইচ এর মান এখানে আমরা +7 পেলাম, রাইট। তৃতীয় বন্ধনীর মধ্যে কোনো আয়ন থাকলে মোলারিটি এককে সেই আয়নের ঘনমাত্রা বোঝানো হয় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে। তাহলে সেই হিসেবে যদি বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করা হয়, বিশুদ্ধ পানি নাও, সেখানে যদি তুমি অ্যাসিড যোগ করো এবং অ্যাসিড যোগের কারণে যদি হাইড্রোজেনের আয়নের সংখ্যা 10 গুণ বেড়ে যায়, তাহলে 10 গুণ আমরা যদি সেখানে বাড়িয়ে দেই তাহলে কি দাঁড়ায়? -log 10⁻⁶। 10 গুণ বেড়ে গেছে, তার মানে মাইনাসের পরিমাণ কমে গেছে, 10 গুণ বেড়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি মাইনাসটা নিয়ে আসি সেই হিসাবে রেজাল্ট পাচ্ছি +6 আগের আলোকে। ওকে, তাহলে অ্যাসিডের পরিমাণ যদি তুমি যোগ করো বেড়ে যায়, তো বেড়ে গেলে আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে 10 গুণ। অ্যাসিড যোগ করলে আয়নের পরিমাণ, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে 10 গুণ। তাহলে 10⁻⁻⁶, 10⁻⁻⁷ থেকে 10⁻⁻⁶। ওকে, তাহলে 10 গুণ বেড়ে যাওয়া। ওকে, তাহলে কি হলো +6। এভাবে যদি আরো অ্যাসিড যোগ করি তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ আরো 10 গুণ বেড়ে যাবে। তাহলে সেই হিসেবে 10⁻⁵, সেটা হয়ে যাবে +5। আরো যোগ করলে +4। অর্থাৎ যখন পিএইচ এর মান আমরা পজিটিভ পাচ্ছি, পিএইচ এর মান যখন আমরা পজিটিভ পাচ্ছি আস্তে আস্তে, অর্থাৎ যখন আস্তে আস্তে এভাবে 0-র দিকে যাচ্ছে, তাহলে 0 +1 +2 +3 এভাবে +7 পর্যন্ত, রাইট। তাহলে অ্যাসিডের পরিমাণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আমরা পিএইচ এর মান যখন এইভাবে 0 থেকে +6 পর্যন্ত হয়, তখন হয়ে যাবে অ্যাসিড প্রকৃতি। পিএইচ এর মানটা তখন আমরা বুঝবো এটা অ্যাসিড প্রকৃতির, অ্যাসিডের পরিমাণ বেশি।
আর নিরপেক্ষ থাকবে +7 থাকলে। তোমাদের বই একটা চার্ট আছে পরের পৃষ্ঠায় 220 পৃষ্ঠায়, সেখানে একটা পিএইচ এর মান নির্ধারণ করার একটা স্কেল বলতে পারো, সেটার পরিমাপ করার স্কেলটা যখন 7 থাকবে তখন সেটা হলো নিরপেক্ষ, কারণ আমরা তখন 1 লিটার দ্রবণে হাইড্রোজেনের আয়নের যে উপস্থিতি, সেটার উপস্থিতিতে আমরা ভাবছিলাম সেটার পিএইচ এর মান বাড়িয়েছে +7, সেটা হলো নিরপেক্ষ, না অ্যাসিড না অম্লীয়, না অ্যাসিড না ক্ষারীয়। তাহলে অ্যাসিড আর অম্ল একই কথা। সেই হিসাবে আমরা যখন অ্যাসিডের পরিমাণ সেখানে বৃদ্ধি পায়, 10 গুণ বৃদ্ধি পায়, তখন দেখা যাচ্ছে সেটা +6। তাহলে আরো যদি 10 গুণ বৃদ্ধি পায় তাহলে +5। এইভাবে তোমার চার্টে তাহলে 0 থেকে 6 পর্যন্ত হবে এটা অ্যাসিড প্রকৃতি। আর যখন এই মাইনাসের পরিমাণ আরো বেড়ে যাবে, যেমন -8, -9, -10, তখন এটা আমরা বলবো ক্ষারীয়। তখন এটার মান হয়ে যাবে +8, +9, +9, +10 এভাবে। অর্থাৎ যখন মানগুলো বৃদ্ধি পেতে থাকবে তখন হয়ে যাবো ক্ষারীয়, যখন মানগুলো কমতে থাকবে তখন হয়ে যাবো অ্যাসিডীয়। এবং +7 হচ্ছে সেটা নিরপেক্ষ প্রকৃতি, না অ্যাসিড এবং না ক্ষার। তবে প্রিয় শিক্ষার্থী, তার দ্রবণের কালারটা হয়ে যাবে ওই যে পিএইচ এর মান পরীক্ষা করার কালারটা, সেটা আস্তে আস্তে অ্যাসিড হলে সেটা লালের পরিমাণ বেড়ে যাবে, এবং যদি বেগুনি বর্ণের হইতে থাকে তখন এটা হয়ে যাবে নীল বর্ণের হইতে থাকে, তখন হয়ে যাবে এটা ক্ষারীয়। ওকে, আমরা এখানে আমি যে ব্যাখ্যাটা দিলাম +6 এর, যে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করা হয় তখন যোগের কারণে হাইড্রোজেন এর 10 গুণ বেড়ে যায়, সেটা হয়ে যাবে +6। অর্থাৎ হাইড্রোজেন এর ঘনমাত্রা যত বেশি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে, তত পিএইচ এর মান কমতে থাকবে। যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করা হয়, এখন অ্যাসিড না যোগ করে যদি ক্ষার যোগ করি তাহলে ক্ষারের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই হিসাবে তখন হাইড্রোক্সিল আয়ন পানির বিশুদ্ধকরণ হাইড্রোজেনের আয়নের সাথে বিক্রিয়া করে ওই বিশুদ্ধ পানির তুলনায় হাইড্রোজেনের আয়নের সংখ্যা তখন কমে যাবে। কমে যাওয়াটা মানে কি? নেগেটিভ, অর্থাৎ -8, -9, -10 যে কথাটা বলছিলাম। হাইড্রোজেনের আয়নের উপস্থিতি দ্বারাই পিএইচ এর মান নির্ধারণ। তাহলে হাইড্রোজেনের আয়নের উপস্থিতি যদি কমে গেল, বেড়ে গেলে হলো অ্যাসিড, এটা আমরা বাড়াই দিয়েছিলাম, +6 আসছে, আরো বাড়াই দিলে +5 আসবে। আর যদি কমে যায় মানে কি? আরো নেগেটিভ, -8, -9, -10, তাহলে সেটা মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 8, 9, 10, তখন 8। তাহলে হাইড্রোজেনের আয়নের সংখ্যা কমে যাচ্ছে, যেমন পানির মধ্যে ক্ষার যোগ করা হলে যদি হাইড্রোজেনের আয়নের সংখ্যা কমে গিয়ে প্রতি লিটারে, আমরা যে আগে দ্রবণটা নিছিলাম, প্রতি লিটারে 10⁻⁻10 মোল হয়, যদি এখানে আমরা ইনভার্স 10 নিই তাহলে সেই জায়গায় -10, মাইনাসে প্লাস। তাহলে অর্থাৎ পিএইচ এর মান 7 থেকে বেড়ে গিয়ে সেটা +10 চলে আসছে। সেখানে হাইড্রোজেনের আয়নের উপস্থিতি কমে গিয়েছে, হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সেটা পানির সাথে যোগ করে গিয়ে হাইড্রোজেনের আয়নের সংখ্যা কমে যায়, হাইড্রোক্সিল আয়ন। সেই হিসাবে অর্থাৎ সেটা আবার অ্যাসিড না, এটি নিরপেক্ষ দ্রবণ যখন 7 থাকবে। আর যদি কোনো পিএইচ এর মান 7 থেকে কম হয় সেটা হবে অ্যাসিড, আর যদি কোনো দ্রবণের মান 7 এর থেকে বেশি হয় সেটা হয়ে যাবে ক্ষারীয়। রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে টপিকসটা সেটা হলো পিএইচ এর যে বিষয়টা, সেটা হলো হাইড্রোজেনের আয়নের উপস্থিতি। তুমি কিভাবে বুঝবে যে এখানে হাইড্রোজেনের আয়নের উপস্থিতি কি পরিমাণ আছে দ্রবণে? যদি হাইড্রোজেনের আয়নের উপস্থিতি নির্ধারণ করলে যদি আমি দেখি পিএইচ এর মান কমতে থাকে, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এভাবে 6 পর্যন্ত হয়, তখন এটা অ্যাসিড। 7 এটা নিরপেক্ষ। 7 থেকে যখন বাড়তে থাকবে সেটা হবে ক্ষারীয়। ওই দ্রবণটা যখন 7 থেকে বাড়তে থাকবে তখন বুঝতে হবে সেখানে হাইড্রোজেনের আয়নের পরিমাণ কমে গেছে, মাইনাস। রাইট? এখন এই পিএইচ এটা একটা কি? এটা একটা
হাইড্রোজেনের আয়নের উপস্থিতি নির্ধারণ করার একটা প্রক্রিয়া, একটা সিস্টেম। তাহলে এটা কিভাবে তুমি পরীক্ষা করতে পারবা? এটা বিভিন্নভাবে পরিমাপ করা যায়, তোমার বিভিন্ন ভাবে। এর মধ্যে তোমার হয়ে আছে পিএইচ স্কেল, তারপরে আছে পিএইচ পরিমাণের পদ্ধতি আছে, ইউনিভার্সাল নির্দেশক, পিএইচ পেপার আছে, পিএইচ মিটার আছে। এইগুলো দিয়ে তুমি পিএইচ এর কতটুকু উপস্থিতি আছে সেটা তুমি পরীক্ষা করতে পারো। তোমরা এগুলো বই থেকে দেখে নিবা। যেমন একটা যে পিএইচ স্কেল যেটা বললাম, সেটা যে কালারের সাথে মিলে যাবে, যে কালারের সাথে চার্টের যে কালারের সাথে মিলে যাবে, তখন তোমাকে বুঝতে হবে সেটা সেই পরিমাণ হাইড্রোজেনের আয়নের উপস্থিতি আছে। তাহলে কালারটা যদি আস্তে আস্তে লালের দিকে যায়, তখন তোমাকে বুঝতে হবে সেটা অ্যাসিডের পরিমাণ বা হাইড্রোজেনের আয়নের উপস্থিতি বাড়তেছে, রাইট। কমতে গেলে তখন তোমার এই ধরনের কালার দেখাবে, তাহলে বুঝতে হবে সেখানে ক্ষারীয়র উপস্থিতি বেশি। এইভাবে এখানে তোমাদের আরেকটা কথা একটু বলে নিই, যে পিএইচ মিটার যেটা অজানা দ্রবণ, মানে এই দ্রবণটার পিএইচ এর মান কত আমি জানি না, সেটা কি অম্লীয় পরিমাণ বেশি বা অ্যাসিডের পরিমাণ বেশি নাকি ক্ষারীয় পরিমাণ বেশি বা নিরপেক্ষ আমার জানা নেই, অজানা, তখন পিএইচ মিটার ব্যবহার করা হয়। পিএইচ মিটারের ইলেকট্রোড তড়িৎধার হিসেবে অজানা দ্রবণে ডুবিয়ে দিয়ে পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লে থেকে, ডিজিটাল ডিসপ্লে আমরা যেমন ডিজিটাল ঘড়ি ব্যবহার করি, সেরকম একটা ডিজিটাল ডিসপ্লে দেখাবে যে কত, অর্থাৎ সরাসরি সংখ্যাটা দেখাই দিবে, এইরকম কালার না। তাহলে এটা হলো মিটার। তাহলে ডিসপ্লেতে সরাসরি পিএইচ এর মান জানা যায়। এখানে একটা এই যে পিএইচ মিটার একটা চিত্র আছে। যেমন এখন বর্তমানে যে ডায়াবেটিক্স পরীক্ষা করে, এই সরাসরি ডায়াবেটিসের পরিমাণ কত সেটা সরাসরি ডিসপ্লেতে চলে যায়। এখন এই যে জ্বর মাপার জন্য সরাসরি এরকম ডিজিটাল ডিসপ্লে এরকম মিটার বের হয়েছে। তো এই ধরনের ডিজিটাল ডিসপ্লে আকারে দেখাবে। আরেকটা আছে লিটমাস পেপার, সেটা আমরা আগেও জানি যে লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করা মানে কি, যদি নীল লিটমাসটা লাল হয়েছে সেখানে অ্যাসিডের উপস্থিতি বেশি বা হাইড্রোজেনের আয়নের উপস্থিতি বেশি, আর যদি লালটা নীল হয়ে যায় সেখানে ক্ষারের উপস্থিতি বেশি, উল্টাভাবে বলে হাইড্রোজেনের আয়নের পরিমাণ কম। এইভাবে পিএইচ এর মান নির্ধারণ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পিএইচ এর যে বিষয়টা, এখন প্রশ্ন আসতে পারে এটা কি দরকার, কি প্রয়োজন, পিএইচ এর গুরুত্ব তোমার বই আছে, পিএইচ এর গুরুত্ব আসলে আছে কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই পিএইচ এর গুরুত্ব আছে। কারণ এই যে মাটি আমাদের, যেখানে আমরা ফসল ফলাই অথবা বিভিন্ন উদ্ভিদ আমরা রোপণ করি, সেখান থেকে আমরা শস্য উৎপাদন অথবা ফল পাই থাকি, এই মাটির গুণাগুণটা জানার জন্য আমাদের পিএইচ এর মান জানা দরকার। যেমন মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তাহলে সেখানে ফলনটা কম হবে। তাহলে এই যে এটার গুরুত্ব, যেমন এখানে তোমার বই আছে কৃষিক্ষেত্রে, জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এবং প্রসাধনী সামগ্রী, আমরা যে কি বলে প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, যেমন স্নো পাউডার, ক্রিম জাতীয় এরকম, তারপরে বিভিন্ন ফেস ওয়াশ, এগুলো ব্যবহার করার জন্য যে প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, অবশ্যই এগুলো পিএইচ এর মান জানা জরুরি। কারণ সেখানে যে রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় সেখানে ওই পিএইচ এর মানটা জানা জরুরি। তোমরা টিভিতে দেখবে একটা এড যে পিএইচ 5.5, অর্থাৎ এটা প্রায় নিরপেক্ষ, না অ্যাসিডের পরিমাণ বেশি না ক্ষারের পরিমাণ বেশি। আমরা জানি যে কাপড় কাচার যে সাবান, সেখানে ক্ষারের উপস্থিতি বেশি। ক্ষার যদি উপস্থিতি বেশি হয় তাহলে আমাদের ত্বকের জন্য ক্ষতি করে। তাহলে ক্ষারের উপস্থিতি বেশি হলে ত্বক যদি ক্ষতি করে, তার মানে পিএইচ যদি 7 থেকে বেশি হয়, তাহলে ক্ষারের উপস্থিতি বেশি, আর সেটা আমার ত্বকের জন্য ক্ষতিকর। সেই জন্য প্রসাধনী সামগ্রী থেকে পিএইচ এর মান নির্ধারণ করা অতি জরুরি বা আমাদের জানা দরকার। তাহলে পিএইচ এর গুরুত্ব আছে। কৃষিক্ষেত্রে কথা বললাম, মাটির গুণাগুণ যাচাইয়ের জন্য যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে কৃষির ফলনটা ভালো হবে না বা উদ্ভিদ সেই জায়গায় ভালো হবে না। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে, যেখানে পি এর উপস্থিতি কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে টপিকটা ছিল সেটা হলো পিএইচ এর ধারণা নিয়ে আমরা চেষ্টা করেছি সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে। তোমরা তোমাদের বইয়ের যে টপিকটা সেটা লাইন টু লাইন
বোঝার চেষ্টা করবে, পাশাপাশি আমার যে ক্লাসটা সেটা তোমরা রিভিউ করবে, বারবার দেখার বোঝার চেষ্টা করে। যদি কিছু গ্যাপ থাকে তাহলে আমরা আবার সেটা পূরণ করার চেষ্টা করব, যদি স্কুল খুলে অথবা ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তোমার ঘাটতিটুকু পূরণ করে নিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আগামীকাল আবার রসায়ন ক্লাস আছে, আবার দেখা হবে ভিন্ন টপিকস নিয়ে। সেই সময়টুকু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাসায় বসে বারবার চর্চা করো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।